প্রিয় দর্শক, আপনারা প্রায় একটা কথা শুনে থাকবেন যে আগেরকার দিনের মানুষেরা অনেক দিন সুস্থভাবে বাঁচতেন। তার কারণ আগেরকার দিনের মানুষ খাঁটি খাবার খেতেন এবং যে খাবার খেতেন সে খাবারের মধ্যে কোনো প্রকারের কোনো বিষক্রিয়া ছিল না, খাবারের মধ্যে কোনো কীটনাশক ছিল না, সমস্ত খাবার তারা অর্গানিক খেতেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে ফল বা যে সবজি ছাড়া আমরা একটা দিনও চলতে পারি না, সেই ফল বা সবজির ফলন বৃদ্ধির জন্য, সেগুলিকে দ্রুত বড় করার জন্য, সেগুলি দীর্ঘদিন যাতে নষ্ট না হয় সে কথা মাথায় রেখে সেগুলিকে দ্রুত পাকিয়ে বাজারজাত করার জন্য এবং সেগুলি ক্রেতাদের নিকট আকর্ষণীয় করার জন্য বিভিন্ন প্রকারের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এবং সেই কেমিক্যালগুলি আমাদের শরীরের ভেতর যাওয়ার পরে ধীরে ধীরে আমাদের ইমিউন সিস্টেমকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা একদম শেষ করে দিচ্ছে। আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানের কার্যক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে, আর এটা আমি আপনি সকলেই কিন্তু খুব ভালোভাবেই অনুভব করতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু পদ্ধতি শেয়ার করব যে পদ্ধতির মাধ্যমে বাজার থেকে কিনে নিয়ে আসা ফল বা সবজির মধ্যে থাকা পেস্টিসাইড বা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আপনি 90% পর্যন্ত রিমুভ করতে পারবেন এবং সেগুলি আপনার স্বাস্থ্যের জন্য নিরাপদ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি আমার আপনার প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। দেখুন, সচরাচর ফল বা সবজির মধ্যে যে সমস্ত ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয় সেগুলি প্রধানত 4টি পদ্ধতিতে ব্যবহার করা হয়। সর্বপ্রথম হলো আপনার রাইপেনিং প্রসেস অর্থাৎ ফল পাকানোর পদ্ধতি। দ্বিতীয়টি হলো কোটিং প্রসেস অর্থাৎ দীর্ঘদিন যাতে ফল নষ্ট হয়ে না যায়, ফল যাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় ও চকচকে বলে মনে হয় তার জন্য সেগুলোর মধ্যে কোটিং দেওয়া হয়। তৃতীয়টি হলো ইনজেকশন প্রসেস অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ফল বা সবজির মধ্যে বেশ কিছু কেমিক্যাল প্রবেশ করানো হয়, যে কেমিক্যালগুলি ফল বা সবজিকে আরো দ্রুত বর্ধনশীল করে দেয়। এবং চতুর্থ হলো পেস্টিসাইড এজেন্ট অর্থাৎ পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য সেই ফল বা সবজির মধ্যে বিভিন্ন প্রকারের কীটনাশক স্প্রে করা হয়। এখন আমরা এক এক করে জেনে নেই যে এই সমস্ত কেমিক্যালগুলি থেকে আমরা কিভাবে বাঁচবো। দেখুন, ফলকে দ্রুত পাকানোর জন্য তার মধ্যে ক্যালসিয়াম কার্বাইড নামক বিশেষ এক প্রকারের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়। যখন সেই ক্যালসিয়াম কার্বাইড ফলের মধ্যে দেওয়া হয় এবং সেই ফল যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তার মধ্যে অ্যাসিটিলিন নামক বিশেষ এক প্রকারের গ্যাসের সৃষ্টি হয়। সেই অ্যাসিটিলিন গ্যাস ধীরে ধীরে ফলের ভেতরে প্রবেশ করে। ফলের শ্বাসের মধ্যে ইথিলিন নামক বিশেষ এক প্রকারের হরমোন থাকে, যে হরমোন সঠিক সময়ে ফলটিকে পাকাতে সাহায্য করে। সেই অ্যাসিটিলিন গ্যাস ফলের ভেতরে প্রবেশ করে ইথিলিনকে মিমিক করে, অর্থাৎ সেটি ইথিলিনের মতো কাজ করে ফলকে দ্রুত পাকিয়ে দেয়। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে পেঁপে, কলা এবং আম এমন 3টি ফল যে ফলগুলিকে পাকিয়ে বাজারজাত করার জন্য। তার মধ্যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। যখন আপনি কলা কিনবেন তখন অবশ্যই মনে রাখবেন যে সমস্ত কলা ব্রাইট ইয়েলো কালারের হয়ে থাকে সেই কলাগুলি ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানোর চান্স কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যেসব কলা হলুদ রঙের হয়ে গেছে বা কলা পেকে গেছে কিন্তু কলার যে ড্যান্ডি রয়েছে সেই ড্যান্ডিগুলি কিন্তু সবুজ রঙের রয়ে গেছে। কলা কেনার সময় যদি আপনি দেখেন যে সেই কলার রং ব্রাইট ইয়েলো নয়, বরং কলার গায়ের রংটার মধ্যে একটা ন্যাচারাল কালার দেখতে পাচ্ছেন এবং কলার যে ড্যান্ডি বা ড্যান্ডির গায়ের রং যদি একই রকমের হয়ে থাকে বা যদি ড্যান্ডি আপনার হালকা ব্রাউন কালারের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেই কলাগুলো কিনতে পারেন। এছাড়া অনেক সময় দেখবেন যে কলার মধ্যে ক্যালসিয়াম কার্বাইডের গুঁড়ো লেগে থাকে। যদি সেই রকম ধরনের কোনো পাউডার লেগে আছে বলে আপনি দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু সেই কলা আপনাকে অ্যাভয়েড করতে হবে। আবার পেঁপে যদি ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয় তাহলে সেটি বোঝার জন্য 4টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো পেঁপের রং সাধারণত অসমান হয়। পেঁপের কোনো অংশ খুব দ্রুত হলুদ বা কমলা রং হয়ে যায়, আবার অন্য অংশে সবুজ রং থেকে যায়। এর কারণ হলো কার্বাইড থেকে উৎপন্ন অ্যাসিটিলিন গ্যাস ফলের ভেতরে সমানভাবে প্রবেশ করতে পারে না, অথচ প্রাকৃতিকভাবে পাকলে ফলের ভেতরের উৎপন্ন ইথিলিন হরমোন ধীরে ধীরে ও সমানভাবে পুরো ফলের কোষে ছড়িয়ে পড়ে, ফলে রং সমানভাবে একরকম হয়। দ্বিতীয়ত, কেমিক্যাল দিয়ে পাকানো পেঁপে বাইরে থেকে অস্বাভাবিকভাবে নরম লাগলেও ভেতরটা অনেক সময় শক্ত বা কাঁচা থেকে যায়। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে অ্যাসিটিলিন গ্যাস ফলের বাইরের কোষে দ্রুত কাজ করে কোষ প্রাচীর নরম করে দেয়, কিন্তু ভেতরের স্টার্চ ও
পেকটিন ভাঙার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, তাই বাইরে নরম হলেও ভেতরের টেক্সচার অসম্পূর্ণভাবে পাকা থাকে। তৃতীয়ত, এমন পেঁপে কাটলে দেখা যায় ভেতরের রং ফ্যাকাশে, অনেক সময় হালকা সাদা বা হলুদচে বর্ণের হয় এবং বীজের চারপাশে সঠিকভাবে রং তৈরি হয় না, কারণ প্রাকৃতিকভাবে পাকার কারণে ইথিলিন হরমোনের প্রভাবে পেঁপের কমলা রং তৈরি করা ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ ধীরে ধীরে গঠিত হয়। কিন্তু অ্যাসিটিলিন এই জৈব রাসায়নিক প্রক্রিয়াকে পুরোপুরি সম্পূর্ণ করতে পারে না, ফলে কোথাও দেখা যায় হলুদ বর্ণ, আবার কোথাও কম হলুদ বর্ণ বা সবুজ থেকে যায়। চতুর্থত, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো পেঁপেতে স্বাভাবিক মিষ্টতা ও গন্ধ কম থাকে, কারণ প্রাকৃতিকভাবে পাকা পেঁপে স্টার্চ ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি হয় এবং সেই সাথে অ্যারোমেটিক যৌগ ভোলাটাইল কম্পাউন্ড উৎপন্ন হয়। কৃত্রিমভাবে পাকা এই এনজাইমেটিক রিঅ্যাকশন অসম্পূর্ণ হওয়ায় পেঁপে দেখতে পাকা হলেও স্বাদে পাঞ্চে ও গন্ধে দুর্বল হয়। সবশেষে অনেক ক্ষেত্রে রাসায়নিকভাবে পাকানো পেঁপে পানিতে দিলে আংশিক বা সম্পূর্ণ ডুবে যেতে পারে। এর কারণ হলো ভেতরের কোষগুলোতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এয়ার স্পেস বা বায়ুকোষ ঠিকভাবে গঠিত হয় না, ফলে এর ডেনসিটি বা ঘনত্ব বেড়ে যায়। বিপরীতে প্রাকৃতিকভাবে পাকানো পেঁপেতে কোষের মাঝে বায়ু জমে ফলটিকে তুলনামূলক হালকা করে, যার ফলে তা পানিতে ভেসে থাকতে পারে। এই কারণগুলোর জন্য পেঁপে কেনার সময় শুধু রং নয়, রঙের সমতা, নরম ভাব, গন্ধ, স্বাদ ও ভেতরের গঠন সবকিছু বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি। এবং আমের ক্ষেত্রে আপনাদের যদি বলি, আমের ক্ষেত্রেও একইভাবে যদি দেখেন যে আমের কোনো জায়গাটা হলুদ হয়ে গেছে, আবার কোনো জায়গাটা আপনার সবুজ রয়েছে, সেটিও কিন্তু ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো খুব বড় একটা লক্ষণ হতে পারে। এছাড়া যখন আপনি আম হাতে নিয়ে দেখবেন, যদি আপনি দেখেন আমটা খুব নরম, সেক্ষেত্রে সেই আমটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া সচরাচর আম যদি ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয়, সেই আমকে যদি আপনি জলের মধ্যে ডুবিয়ে দেন, বেশিরভাগ ক্ষেত্রে সেই আম কিন্তু জলের মধ্যে ডুবে যাবে। কিন্তু যদি আম ন্যাচারাল ভাবে পাকানো হয়, সেই আম কিন্তু জলের মধ্যে ভেসে থাকতে দেখতে পাওয়া যায়, যেমনটা ইতিপূর্বে আমি পেঁপের ক্ষেত্রে বলেছিলাম। এছাড়া যদি ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয়, আপনি যখন আম কাটবেন দেখবেন ভেতরের থেকে রসের পরিমাণ অনেকটা কম বের হচ্ছে, এবং যখন কাটবেন দেখবেন ভেতরে বেশ কিছু জায়গাতে সাদা সাদা অংশ আপনি দেখতে পারবেন, এবং তার সাথে সাথে প্রাকৃতিকভাবে যে আম পাকবে তার স্বাদ এবং গন্ধ কিন্তু ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আমের স্বাদ বা গন্ধের থেকে অনেক বেশি হয়ে থাকে। তাই এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই পেঁপে, আম বা কলা আমাদের কেনা উচিত। মার্কেট থেকে পেঁপে, আম বা কলা কিনে নিয়ে আসার পর রানিং ওয়াটারের মধ্যে 30 থেকে 60 সেকেন্ড সেই আম বা কলাকে খুব ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। তারপর অন্তত 10 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখুন। তারপর সেই পেঁপে, কলা বা আম, আপেল আপনি ব্যবহার করুন। এইভাবে 60% পর্যন্ত বিষমুক্ত হয়। লবণ পানিতে ভিজিয়ে রেখেও আপনি বিষমুক্ত করতে পারবেন। 1 লিটার পানিতে 1 টেবিল চামচ লবণ নিয়ে সেই ফল 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এভাবে 70% পর্যন্ত বিষমুক্ত হয়। বেকিং সোডা পানিতে ভিজিয়ে করতে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। 1 লিটার পানিতে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দেন। তারপর বাজার থেকে কিনে আনা ফলকে 12 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন এবং তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। এভাবে 80 থেকে 90% পর্যন্ত ক্ষতিকর রাসায়নিক মুক্ত হয়। ভিনেগার বা লেবু পানি দিয়ে ফলকে বিষমুক্ত করতে চাইলে 1 লিটার পানিতে 2 টেবিল চামচ ভিনেগার অথবা 1 লিটার পানিতে 1টি লেবুর রস দিয়ে দেন। তারপর 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এভাবে 80 থেকে 90% পর্যন্ত ক্ষতিকর রাসায়নিক মুক্ত হয়। তবে ফলকে বিষমুক্ত করতে গিয়ে 3টি ভুল কোনোভাবেই করবেন না। প্রথমত, সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না। গরম পানিতে ফল ভিজাবেন না। খুব বেশি সময় ভিজিয়ে রাখবেন না। তবে আপনি যদি বুঝতে পারছেন যে সেই পেঁপে, কলা বা আম বা আপেল ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয়েছে, তাহলে যথাসম্ভব সেই জিনিসগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। পরবর্তী যে পদ্ধতির কথা বলবো সেটি হলো পেস্টিসাইড এজেন্ট, অর্থাৎ ফল বা সবজিকে পোকামাকড়ের হাত থেকে বা বিভিন্ন প্রকারের ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের থেকে বাঁচিয়ে রাখার জন্য তার মধ্যে কীটনাশক বা রাসায়নিক পদার্থকে স্প্রে করা হয়। দেখুন, এই রাসায়নিক পদার্থ সচরাচর 2 ভাবে গাছের মধ্যে প্রয়োগ করা হয়। সর্বপ্রথম পদ্ধতি, সেটিকে গাছের গোড়ার মধ্যে ব্যবহার করা হয়। যখন গাছের গোড়ার মধ্যে ব্যবহার করা হয়, সেটি গাছের শেকড় হয়ে, কাণ্ড হয়ে গাছের ফল বা পাতা পর্যন্ত সেই রাসায়নিক পদার্থ পৌঁছায়। সেক্ষেত্রে সেই রাসায়নিক পদার্থ আমাদের স্বাস্থ্যের জন্য এতটা ক্ষতিকারক নয়। কিন্তু যখন সরাসরি ভাবে ফল বা সবজির মধ্যে রাসায়নিক পদার্থ স্প্রে করা হয় এবং সেই ফল বা সবজি যদি আমরা খাই, সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই আপনি যখন বাজার থেকে ফল বা সবজি কিনে নিয়ে আসবেন, অবশ্যই সর্বপ্রথম সেটিকে রানিং ওয়াটারে ধোবেন এবং বেশ কিছুটা পানি নিয়ে প্রতি লিটার
পানিতে 1 টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা মিশিয়ে সেই সবজি বা ফলগুলিকে 10 থেকে 15 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। 2017 সালে দ্য ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এর ডক্টর লিলি H.E. তার নেতৃত্বে একটি গবেষণা চালানো হয়। সেই গবেষণাতে দেখানো হয় জল এবং বেকিং সোডার দ্রবণ আপনার ফল বা সবজির মধ্যে থাকা পেস্টিসাইডকে 90% পর্যন্ত রিমুভ করতে সক্ষম। পরবর্তী যে পদ্ধতির কথা বলবো সেটি হলো ইনজেকশন প্রসেস। সচরাচর ভাবে লাউ, কুমড়ো, বেগুন এরকম ধরনের সবজিকে দ্রুত বড় করার জন্য ইনজেকশনের মাধ্যমে তার মধ্যে অক্সিটোসিন হরমোনকে ইনজেক্ট করা হয় বা ঢুকিয়ে দেওয়া হয়। দেখুন, এই অক্সিটোসিন হরমোন আমাদের শরীরের কিন্তু নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। সেটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন। কিন্তু সেই অক্সিটোসিন হরমোনের ওভারডোজের ফলে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের সাইড ইফেক্ট দেখতে পাওয়া যেতে পারে। সাইড ইফেক্ট বলতে আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার মাথা ঘুরানো হতে পারে, আপনার বমি হতে পারে, আপনার ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে, কখনো কখনো মলত্যাগের সাথে ব্লাড আসতে দেখতে পাওয়া যায়। এই রকম ধরনের বিভিন্ন প্রকারের সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়। তাই আপনাদের বাজারে গিয়ে বাজারের মধ্যে দেখতে সব থেকে চকচকে এবং দেখতে সব থেকে বড় সবজিগুলির থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সবসময় এই বিষয়গুলি মাথায় রেখে সবজি কেনা তো সম্ভব নয়, বা কখনো কখনো তেমন উপায়ও থাকে না। আমাদের এক প্রকার বাধ্য হয়ে সেগুলি কিনতে হয়। সেমতো পরিস্থিতিতে সবজিকে মার্কেট থেকে নিয়ে এসে রানিং ওয়াটারে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং বেকিং সোডার জলের মধ্যে 10 থেকে 15 মিনিট যদি ভিজিয়ে রাখবেন, সেক্ষেত্রে সবজির উপরিভাগের যে সমস্ত রাসায়নিক পদার্থ থাকে সেগুলি তো বিনষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু সবজির ভেতরে যখন ইনজেক্ট করা হয়েছে বা সবজির মধ্যে যে সমস্ত রাসায়নিক পদার্থ প্রবেশ করেছে সেগুলি আমরা কিভাবে নষ্ট করব? দেখুন, এই অক্সিটোসিন হরমোন কিন্তু সচরাচর রান্না করলে বিনষ্ট হয়ে যায়। তবে বিজ্ঞানীরা বলছেন যে সমস্ত সবজির মধ্যে এই অক্সিটোসিন হরমোন থাকার সম্ভাবনা বেশি থাকলে সেই সবজিগুলিকে ঢাকনা খুলে রান্না করতে হবে। আপনি যখন ঢাকনা খুলে রান্না করবেন, সেদ্ধ হওয়ার সময় তার থেকে যে স্টিম বের হয়, সেই স্টিম বা বাষ্পের মাধ্যমে ক্ষতিকারক জিনিস অনেকটা বাইরে বেরিয়ে যায় এবং সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হয়ে যায়। এরপর আসি আপনার কোটিং প্রসেস নিয়ে। দেখুন, এই কোটিং প্রসেসের মাধ্যমে ফলের উপরিভাগে এডিবল ওয়াক্স নামক বিশেষ এক প্রকারের মোম জাতীয় জিনিসের আস্তরণ বা প্রলেপ দেওয়া হয় এবং এই প্রলেপ দীর্ঘদিন ধরে ফলটিকে কিন্তু ভালো রাখতে সাহায্য করতে পারে। জলীয় বাষ্প থেকে ফলটিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ফল বিদেশের থেকে আমদানি রপ্তানি হয়, যে ফল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, সেই সমস্ত ফলের মধ্যে এই কোটিং প্রসেস ব্যবহার করা হয়। সচরাচর এই কোটিং প্রসেস আপনি দেখতে পাবেন আপেল, কমলা লেবু, নাশপাতি এবং আঙ্গুরের মধ্যে। তবে যদি আপনার সন্দেহ হচ্ছে যে সেই ফলের মধ্যে কোটিং দেওয়া হয়েছে, আপনারা এমনটা করতে পারেন, কোনো চাকু বা ব্লেড নিয়ে সেই ফলের খোসার মধ্যে যদি ধীরে ধীরে আপনি ঘষা লাগান, দেখবেন উপরের থেকে মোমের মতো একটা জিনিস বেরিয়ে আসছে। সেটি কিন্তু এডিবল ওয়াক্স। আর সেই কোটিংকে সরিয়ে ফেলার জন্য সব থেকে ভালো সহজ পদ্ধতি হলো আপনি তার খোসা ছাড়িয়ে খান। কিন্তু মনে করুন আপনি আঙ্গুর খাচ্ছেন, সেক্ষেত্রে আঙ্গুরের খোসা ছাড়িয়ে খাওয়া কিন্তু মোটেই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আপনি প্রথমে প্রবাহমান পানিতে বা রানিং ওয়াটারে ভালোভাবে ধুয়ে নিন। তারপর 1 লিটার পানিতে 2 টেবিল চামচ ভিনেগার অথবা 1 লিটার পানিতে একটি লেবুর রস দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিন। তারপর আপনি কুসুম গরম জলের মধ্যে আবারও 10 মিনিটের মতো সেই ফলটিকে ভিজিয়ে রাখুন এবং কটন কাপড় দিয়ে ধীরে ধীরে ঘষে ঘষে সেই ফলটি যদি পরিষ্কার করেন, উপরে কোটিং বা মোমের প্রলেপ কিন্তু বেরিয়ে আসে। এছাড়া বেকিং সোডার জলের মধ্যে যদি ভিজিয়ে রেখে আপনি যদি কটন কাপড়ের মাধ্যমে খুব ভালোভাবে মুছে নিতে পারেন, সেইভাবেও কিন্তু কোটিং রিমুভ হয়ে যায়। তাই মার্কেট থেকে যখনই আপনি ফল বা সবজি নিয়ে আসবেন, তখন কিন্তু এই বিষয়গুলিকে মাথায় রাখবেন এবং ফল বা সবজির থেকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলিকে যতটা সম্ভব বের করে দেওয়ার চেষ্টা করবেন। তবে একটা কথা মনে রাখবেন, কীটনাশক বা পেস্টিসাইড ও ক্ষতিকর রাসায়নিক উপাদান পুরোপুরি 100% কখনোই দূর করা সম্ভব নয়, তবে 60 থেকে 90% পর্যন্ত কমানো যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।